শেষ চিঠি, ইশরাত সুলতানা আশা, অনুগল্প, যৌতুকে বলি হওয়া এক গৃহবধূ। সকাল সকাল ছেলের রুমে এসে ছেলেকে ডেকে যাচ্ছেন মাহফুজা বেগম। এই আফার, ওঠ না বাবা, তোর রুমের ওই ভাঙ্গা আলমারিটা মেরামত করাতে মিস্ত্রি এসেছে। আপান ঘুম ঘুম চোখে বলল, মা, এত সকালে কেউ মিস্ত্রিকে বাসায় ডাকে? দিল তো আমার ঘুমটা ভাঙিয়ে। এমনিতেই সারা রাত হসপিটালে ডিউটির জন্য ভোরের দিকে ঘুমিয়েছি। আরে বাবা, এখন ওর তো ঘুমানো পরেও যাবে। আজকে তো আর তোর হসপিটালে রুগী দেখতে হবে না। আপান বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে যায়। মিস্ত্রি এসে ভাঙ্গা আলমারিটা সরিয়ে দেয় আর নতুন আলমারিটা জায়গা মতো রেখে দেয়। ভাঙ্গা আলমারি সরানোর কারণে আপানের সব অফিসিয়াল ফাইল নিচে পড়ে যায়। আপান ফ্রেশ হয়ে আসে। আসতেই মিসেস মাহফুজা বেগম বলতে থাকে, আপান বাবা, আর কতকাল একা থাকবি বল? এইবার অন্তত বিয়েটা কর। আমি তোর জন্য একটা সুন্দরী মেয়ে দেখেছি। মেয়েটা বেশ শিক্ষিত, ভালো একটা জব করে। আপান রেগে মেগে হাতে রাখা তোয়ালে বিছানায় ছুঁড়ে মারে আর বলে, মা, তোমাকে বারবার বলছি আমি বিয়ে করব না। মানুষের জীবনে ভালোবাসা আর বিয়ে একবারই হয়, বারবার না। মাহফুজা বেগম বললেন, তা কি করে হয় বাবা? চৈতালি সেই 2 বছর আগে মারা গেছে, আর ওই এখনো ওর কথাই ভাবিস? আপান, মা, চৈত্র মারা গেলেও ও আজও আমার কাছে জীবিত রয়ে গেছে। আর ভালোবাসা হয়ে দয়া করে আর বিয়ে করার কথা বলো না। আরেকবার বিয়ের কথা বললে আমি বাড়ি ছেড়ে চলে যাব। মাহফুজা বেগম ছেলের কথায় রেগে চলে গেলেন। আফান দেখলো ভাঙ্গা আলমারি, সব ফাইল নিচে এলোমেলো হয়ে পড়ে আছে। এই অবস্থা দেখে ওর আরো মেজাজ খারাপ হয়ে যায়। ও গিয়ে ফাইলগুলো উঠাতে লাগে। ফাইলগুলোর মাঝে একটা সাদা খামের চিঠি দেখতে পায়। এর আগে এটা কখনো সে দেখেনি। আফান কৌতূহল নিয়ে খামটা খুলে চিঠিটা বের করে আর দেখতে পায় ওর বউয়ের লেখা। প্রিয় আমার ডাক্তার সাহেব, তুমি যখন চিঠিটা পাবে ততক্ষণে আমি আর পৃথিবীতে থাকবো না। তোমার মতো ভালো মানুষ আমি পৃথিবীতে দুটো দেখিনি। তুমি এতটাই ভালোবাসতে আমায়। আমার ভীষণ শখ ছিল আজীবন তোমার হয়ে থাকতে। কিন্তু দেখো, ভাগ্যের কি নির্মম পরিহাস। আমি একটা দরিদ্র পরিবারে মেয়ে ছিলাম। 3 ভাই বোনের সংসারে আমি বড় ছিলাম। তুমি তো জানোই আমার পরিবারের অবস্থা, নুন আনতে পান্তা ফুরানোর দশা। তোমার সাথে বিয়ে হওয়ার পর থেকেই তোমার মা আমাকে নানা খোঁটা দিত। আমি গরিব পরিবারের মেয়ে বলে সব সময় বলতো, তোর বাপের কাছ থেকে টাকা নিয়ে আয়। বিয়েতে তো এক কানা করেও দেয়নি। আমি তখন সব সহ্য করতাম, কিছু করার ছিল না। তোমার কাছে তোমার মায়ের বিরুদ্ধে কথা বলার সাহস আমার ছিল না। আমি কখনো চাইনি আমার জন্য তোমার আর তোমার মায়ের সম্পর্ক খারাপ হোক। একদিন উনি আমার বাবার কাছে ফোন করে বললেন, মেয়েকে যদি শ্বশুরবাড়িতে রাখতে চান তাহলে 1 লাখ টাকা পাঠান। আমার বাবা এত টাকা কি করে দিত বলো তো? পরের দিন সকালবেলা আমার ছোট বোনটা ফোন দিয়ে বলে, আপা, আব্বা আমাগো বাড়িটা বন্ধক রাইখা 1 লাখ টাকা লইছে তোমারে দিব দেইক্কা। জানো আপা, 2 দিন ধরে কিছু খাই নাই আমরা। আর কালকে রাত থেকে আমরা একটা স্কুলের বারান্দায় আইয়া উঠছি বাড়ি বন্ধক দেওয়ার কারণে। আর আব্বা আইসকে তোমগে ইহানে আইবো টাকা লইয়া। বোনের মুখে এসব শুনে আমার কলিজা ফেটে গেল। আমার শ্বশুরবাড়ি তো গরিব না। আমার স্বামী একজন নামকরা ডাক্তার। কোনো কিছুর অভাব নেই। তাহলে শাশুড়ি এমন করলো। বাবা মায়ের কষ্ট সইতে না পেরে আমি সিদ্ধান্ত নেই আমি আর বেঁচে থাকতে চাই না। আমার মতো কুলাঙ্গার সন্তানের জন্য আমার পরিবারের এই অবস্থা। তাই আত্মহত্যা করার সিদ্ধান্ত নেই। আর এই চিঠিটা লিখে আলমারিতে লুকিয়ে রাখি, এই আশায় হয়তো তুমি কোনোদিন এটা পাবে আর আমার উপর অভিমান করে থেকো না। ভালো থেকো। ইতি, তোমার চৈত্র। চিঠিটা পড়ে আপানের চোখ বেয়ে পানি পড়তে লাগলো। ও চৈত্র বলে একটা বিকট চিৎকার দিল। সমাপ্ত।